আসসালামু আলাইকুম। আমরা এই ভিডিওতে আলোচনা করব কাইনেটিক ভার্সেস থার্মোডাইনামিক কন্ট্রোল রিঅ্যাকশনগুলো নিয়ে। একটা রিঅ্যাকশন কখন কাইনেটিক হবে এবং একটা রিঅ্যাকশন কখন থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল হবে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। একটা পার্টিকুলার রিঅ্যাকশন যেটা হচ্ছে একটা সার্টেন কন্ডিশনে কাইনেটিক্যালি কন্ট্রোল হয় এবং ওই পার্টিকুলার রিঅ্যাকশনটাই আবার অন্য একটা কন্ডিশনে থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল হয়ে যায়। তো কখন কাইনেটিক্যালি কন্ট্রোল হবে, কখন থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল হবে অথবা থার্মোডাইনামিক্যালি স্টেবল হবে, এই ব্যাপারগুলো নিয়ে আজকে আলোচনা করব। একদম খুব ডিটেলস আলোচনা করার চেষ্টা করব, একদম বেসিক টু অ্যাডভান্স। কখন হয়, কেন হয়, কিভাবে হয়, সব কিছু আমরা ইনশাল্লাহ একটা ভিডিওতেই কভার করার চেষ্টা করব ইনশাল্লাহ। চলো শুরু করা যাক। আমরা ধরে নেই আমাদের কাছে একটা রিঅ্যাক্ট্যান্ট আছে এবং ধরে নিলাম আমরা সেই রিঅ্যাক্ট্যান্টটাকে আমরা একটা রিঅ্যাকশনের মধ্য দিয়ে পাস করলাম এবং আমরা ধরে নেই আমরা দুইটা প্রোডাক্ট পাবো এখানে। একটা প্রোডাক্ট হবে প্রোডাক্ট 1, আরেকটা হবে প্রোডাক্ট 2। ওকে, এবং আমরা ধরে নেই যে এই দুইটা প্রোডাক্ট হচ্ছে পরস্পরের আইসোমার হবে। এরা ধরে নিলাম আমরা, এরা কি হবে? পরস্পরের আইসোমার। ঠিক আছে, এবার আমরা আরেকটা জিনিস ধরে নেই যে এইটা 90% পাওয়া যাচ্ছে আর এইটা পাওয়া যাচ্ছে 10%। মানে এই রিঅ্যাকশনটা হওয়ার পরে দুইটা প্রোডাক্ট পাওয়া যাচ্ছে যেখানে দেখা যাচ্ছে যে 100%-এর মধ্যে এটা 90%, এটা 10%। ঠিক আছে, এইবার আমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে ভাই এই যে 90% লিখলাম আর এই যে 10% লিখলাম, এটা আমি কিসের উপর বেস করে লিখলাম বা কিসের ভিত্তিতে আমি এই পার্সেন্টেজগুলোকে আমি এখানে লিখতে পারতেছি। অর্থাৎ প্রোডাক্ট কোনটা বেশি হবে কোনটা কম হবে এইটা আসলে আমি কোন ফ্যাক্টর দ্বারা ডিটারমাইন করতেছি, তাই না? আচ্ছা, অথবা বলতে পারি একটু স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজে যে প্রোডাক্ট ডিস্ট্রিবিউশনটা আমরা কিভাবে ডিটারমাইন করতেছি। এখন যদি সামহাউ এই প্রোডাক্টের ডিস্ট্রিবিউশনটা যদি সামহাউ রিঅ্যাকশনের কাইনেটিক্স দ্বারা ডিটারমাইন করা হয়, কি বললাম? এই যে প্রোডাক্টের ডিস্ট্রিবিউশন এইটা যদি রিঅ্যাকশনের কাইনেটিক্স দ্বারা ডিটারমাইন করা হয়ে থাকে তাহলে আমরা ওই রিঅ্যাকশনটাকে বলবো কাইনেটিক্যালি কন্ট্রোল রিঅ্যাকশন। খুবই সিম্পল কথা, এই যে ডিস্ট্রিবিউশন পাওয়া যাচ্ছে প্রোডাক্টের, একটা 10%, একটা 90%, এটা 90%, এটা 10%, এই যে ডিস্ট্রিবিউশন পাওয়া যাচ্ছে এই ডিস্ট্রিবিউশনটা যদি আমার রিঅ্যাকশনের কাইনেটিক্স ডিটারমাইন করে থাকে তাহলে আমরা ওই রিঅ্যাকশনটাকে বলবো কাইনেটিক্যালি কন্ট্রোল রিঅ্যাকশন। ভেরি সিম্পল আনসার। তো আমরা এটা লিখে দিই একটু, কি লিখবো এখানে আমরা? ইফ, আচ্ছা এখানে আরেকটা জিনিস বলে রাখি যে রিঅ্যাকশন কাইনেটিক্স বলতে আমরা এখানে বেসিক্যালি বোঝাই রেট অফ দ্য রিঅ্যাকশন অথবা রিঅ্যাকশনের অর্ডার। মেজর একটা পোর্শন হচ্ছে রেট অফ দ্য রিঅ্যাকশন। সো আমরা এখানে কাইনেটিক্স বলতে বেসিক্যালি রেট অফ দ্য রিঅ্যাকশনকে বোঝাচ্ছি, বাট রেট অফ দ্য রিঅ্যাকশনের আন্ডারে আরও অনেকগুলো ফ্যাক্টর পড়ে, আরও অনেকগুলো জিনিস পড়ে। ওকে, বাট আমরা এখানে আলোচনা করবো বেসিক্যালি রেট অফ দ্য রিঅ্যাকশনটাই নিয়েই। হ্যাঁ, এটা দিয়ে কিন্তু এটাকে ব্যাখ্যা করা যায় সহজে। ওকে, মানে রেট অফ দ্য রিঅ্যাকশন থেকে কিন্তু বাকিগুলোকে আমরা আস্তে আস্তে ব্যাখ্যা করতে পারি, বাট রেট অফ দ্য রিঅ্যাকশন দিয়ে ব্যাখ্যা করার সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে বোঝা যায় জিনিসটা, মানে আন্ডারস্ট্যান্ড করা সহজ হয় আর কি। তো আমরা এই জন্য এটা দিয়ে আমরা এখানে ব্যাখ্যা করব। ঠিক আছে, সো ইফ প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন is determined by reaction kinetics, তো আমরা কি বলবো? রিঅ্যাকশনটাকে কি বলবো? কাইনেটিক্যালি কন্ট্রোল। ওকে, ঠিক আছে, তখন আমরা এটাকে বলবো কাইনেটিক্যালি কন্ট্রোল রিঅ্যাকশন। এইটা কিন্তু ফর্মাল ডেফিনেশন না, মানে এটা কিন্তু একাডেমিক ডেফিনেশন না। হ্যাঁ, জাস্ট এটা আমরা বোঝানোর স্বার্থে এটা নোট আকারে লিখে দিলাম। পরীক্ষায় যখন তুমি অ্যাপিয়ার করবা তোমাকে বই থেকে ফর্মাল ডেফিনেশনটা শিখে যাওয়াটা
আমি সাজেস্ট করবো। এগুলো হচ্ছে তোমার পার্সোনাল একটা নোট, বা তুমি নিজে বোঝার জন্য, টপিকটাকে আন্ডারস্ট্যান্ড করার জন্য এগুলো লিখে রাখতে পারো। ওকে, আচ্ছা, এইবার চলো আমরা এটা তো বুঝলাম, আমরা চলো এইটাতে যাই, থার্মোডাইনামিক কন্ট্রোলে যাই। চলো আমি এটাকে একটু ছোট করি। দরকার আমি অন্য পেজে চলে যাই। এবার চলো ধরে নিলাম আমার কাছে একটা রিয়েক্টেন্ট আছে, এবং ধরলাম আমরা হচ্ছে এই রিয়েক্টেন্ট থেকে একটা বিক্রিয়ার মাধ্যমে দুইটা প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, প্রোডাক্ট 1, প্রোডাক্ট 2। ঠিক আছে, আচ্ছা, এবং আমরা ধরে নিলাম যে এই দুইটা প্রোডাক্ট হচ্ছে ইন্টার কনভার্টেবল, মানে একটা হচ্ছে আরেকটাতে কনভার্ট হতে পারে। কোথায় বুঝতে পারলাম? মানে এই দুটা প্রোডাক্ট একটা আরেকটা থেকে কনভার্ট হতে পারে, মানে এইটা হতে পারে, আবার এইটা থেকে ওইটা তৈরি হতে পারে। মানে হচ্ছে যখন রিয়াকশনটা হয়ে যায়, এই রিয়াকশনটা হওয়ার পর যখন এই প্রোডাক্টগুলো পাওয়া যাবে, তখন এই দুইটা প্রোডাক্ট পরস্পর ইন্টার কনভার্ট হয়ে একটা থেকে আরেকটা রূপান্তর হইতে পারে। বুঝতে পারলাম জিনিসটা? এইটাতে আসতে পারে, আবার এইটাও এখানে যেতে পারে। অর্থাৎ এরা যেহেতু ইন্টার কনভার্টেবল, তাই এদের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ হয়। কি এস্টাবলিশ হয়? একটা ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ হয়। আমি এখানে লিখে দিই, ইকুইলিব্রিয়াম এস্টাবলিশড হয়। নাম্বার 2 কি বলতো? যে প্রোডাক্টস আর ইন্টার কনভার্টেবল। ওকে, সো যদি একটা রিয়েকশন হওয়ার পরে যে দুইটা প্রোডাক্ট পাওয়া যায়, এবং এই দুইটা কিন্তু পরস্পর আইসোমার অবশ্য, এবং এই দুইটা প্রোডাক্ট যদি পরস্পর ইন্টার কনভার্টেবল হয়, এবং ইন্টার কনভার্ট হওয়ার পরে যদি এরা নিজেদের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম এস্টাবলিশড করে, তখন যদি প্রোডাক্টের ডিস্ট্রিবিউশনটা আমরা চিন্তা করি, বা প্রোডাক্টের ডিস্ট্রিবিউশন কিভাবে আসবে, বা কোন ফ্যাক্টর দ্বারা প্রোডাক্টের ডিস্ট্রিবিউশনকে আমরা ব্যাখ্যা করতে পারবো, এটা যদি আমরা দেখার চেষ্টা করি, আমরা দেখব যে এখানে কাইনেটিক্স ইনভলভড। আমি একটু পরে আবার ডিটেলস বোঝাচ্ছি, যারা আমি এটা লিখে নেই। হ্যাঁ, যে কথাটা মুখে বললাম এটাই আমি একটু অন্যভাবে বুঝাই। দেখো, এখানে আমাদের সামারিটি করি, আমাদের এমন একটা রিয়াকশন আমাদের কাছে আছে যেখান থেকে দুইটা প্রোডাক্ট পাচ্ছি, এবং এই দুইটা প্রোডাক্ট পরস্পরের আইসোমার। ওকে, এই দুইটা প্রোডাক্ট পরস্পরের আইসোমার। ওকে, আচ্ছা, এইবার এই দুইটা প্রোডাক্ট পরস্পর ইন্টারকনভার্টেবল, এবং এদের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম এস্টাবলিশড হয়। এবং এখানে ধরে নাও এটা রেট হচ্ছে 80%, আর এটা রেট হচ্ছে 20%। এই যে প্রোডাক্টের ডিস্ট্রিবিউশনটা, দেখা যায় যে এই প্রোডাক্টের ডিস্ট্রিবিউশনটা রিয়াকশনের কাইনেটিক্স দ্বারা কন্ট্রোল হয় না। মানে এই যে প্রোডাক্টের ডিস্ট্রিবিউশন, এই যে একটা 80%, একটা 20%, এই ডিস্ট্রিবিউশনটা কিন্তু মানে রিয়াকশনের কাইনেটিক্স দ্বারা ডিটারমাইন করা হয় না। এইরকম ঘটনায়, এইরকম কন্ডিশন যখন মানে এপিয়ার হয় তোমার সামনে, যখন এইরকম কন্ডিশন থাকবে, তখন এইরকম কন্ডিশনে রিয়েকশনগুলোর মানে প্রোডাক্টের ডিস্ট্রিবিউশনটা কাইনেটিক্স দ্বারা ডিটারমাইন করা হয় না। তাহলে কী দ্বারা ডিটারমাইন করা হয়? এটা হচ্ছে থার্মোডাইনামিক্যালি যেটা বেশি স্টেবল, ওইটা এখানে বেশি মেজর হয়। মানে এখানে থার্মোডাইনামিক্স কি করে রিয়েকশনের বা প্রোডাক্টের ডিস্ট্রিবিউশনটাকে ডিটারমাইন করে থাকে। তো এইখানে এই ক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে হচ্ছে তোমার লিখে রাখি যে প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন is determined
by thermodynamics rather than কি কাইনেটিক্স। আমি এটা লেখার জায়গা পাচ্ছি না, আচ্ছা এটা না লিখি আমি, হ্যাঁ ওকে। কি লিখলাম আমরা এখানে, যে এইরকম কেসে এই যে ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ করবে, ইন্টারকনভার্টিবল হবে, তাই না, এইরকম কন্ডিশনে যে রিঅ্যাকশনটা হচ্ছে এখানে দেখা যায় যে এই প্রোডাক্টের ডিস্ট্রিবিউশনগুলা এই যে 80%, এই যে 20%, এই ডিস্ট্রিবিউশনগুলো দেখা যায় যে রিঅ্যাকশনের কাইনেটিক্স ডিটারমাইন করে না, কি ডিটারমাইন করে, থার্মোডাইনামিক্স ডিটারমাইন করে থাকে। এই জন্য এই সকল রিঅ্যাকশনকে কি বলা হয়, থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল রিঅ্যাকশন। ওকে, তাহলে এই সকল রিঅ্যাকশনকে কি বলা হয়, থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল রিঅ্যাকশন। আশা করি জিনিসটা বুঝতে পারছো। ওকে ফাইন। এইবার এখানে কোনটা মেজর হবে আর কোনটা মাইনর হবে আমরা এইটা কিভাবে বুঝবো, চলো আমরা একটু আলোচনা করে আসি। তার আগে আলোচনা করে আসি আমাদের আগের পেজটা। হ্যাঁ, আগের পেজে আমরা কি দেখছিলাম মনে আছে, আমরা এখানে কি দেখছিলাম ভাই, আমরা এখানে দেখছিলাম যে তোমার রিঅ্যাকশনের কাইনেটিক্স হচ্ছে এখানে প্রোডাক্টের ডিস্ট্রিবিউশনটাকে ডিটারমাইন করতেছে। এখন কোনটাতে মানে কাইনেটিক্স তো ডিটারমাইন করতেছে বুঝতেছি, বাট কোনটাতে 90% হবে আর কোনটাতে 10% হবে, মানে কোনটাতে বেশি হবে কোনটাতে কম হবে, এইটা আমরা বুঝবো কিভাবে, তাই না? আচ্ছা, তো এই দুইটা প্রোডাক্টের মধ্যে যেটা ফাস্টার তৈরি হবে সেটা হবে মেজর প্রোডাক্ট। মানে যেটা এইখান থেকে তো এটা তৈরি হচ্ছে আবার এটা তৈরি হচ্ছে, তো এই দুইটা তৈরি হওয়ার তো পাথওয়ে সেম না, মানে দুইটার মেকানিজম সেম না। এই রিঅ্যাকট্যান্ট থেকে এইখানে আসা আর এখান থেকে এইখানে আসার মেকানিজম তো অবশ্যই সেম হবে না। যদি মেকানিজম সেম হইতো তাহলে তো রেট সেম হইতো, তার মানে মেকানিজম সেম না যেহেতু, সো এরা অবশ্যই সেম রেটে আসতেছে না। তার মানে এই প্রোডাক্ট 1 এবং প্রোডাক্ট 2 এর যে পাথওয়েটা, এই পাথওয়ের রেট কিন্তু সেম না। তো যেই পাথওয়েতে রেট ফাস্ট বেশি বা যেটা ফাস্টার তৈরি হচ্ছে সেটা হবে আমার মেজর প্রোডাক্ট। তার মানে কি লিখবো এখানে, আমরা লিখবো ফাস্টার হলে মেজর প্রোডাক্ট, এখানে কিন্তু 90% 10% এগুলা কিন্তু এক্সপেরিমেন্টাল ডাটা, ঠিক আছে, এটা তো আমরা জানি না কত পার্সেন্ট হবে এখানে, বাট মেজর মাইনর এটা তো বুঝতে পারি আমরা বেশি কম দেখে, বাট বেশিটা যে কত বেশি এটা কিন্তু আমরা এই ক্যালকুলেশনগুলো কিন্তু করার আরো নিয়ম আছে, অর্গানিক কেমিস্ট্রিতে এগুলো নিয়ম আছে, কিন্তু এই ক্যালকুলেশন করার সিস্টেম আছে। তো ওই সিস্টেমগুলো যখন আমরা শিখবো তখন জানবো এখানে 90% নাকি 70% আসে। বাট আমরা তো বুঝতে পারবো যে কোনটা মেজর কোনটা মাইনর, এটা তো বুঝতে পারবো। মেজর হওয়া মানে যে 90% হয় এমন না তো, এটা বেশি হবে মানে পরিমাণে বেশি হবে। সো বেশিটা যে কত বেশি এটা নির্ণয় করার আরো উপায় আছে, ওগুলা পরের জিনিস। বাট এখন আমরা হচ্ছে জাস্ট শিখতেছি যে কোনটা মেজর কোনটা মাইনর, এটা হবে যেটা স্লোয়ার সেটা মাইনর হবে। ওকে, ওকে ঠিক আছে। আচ্ছা, সো এখানে অবশ্যই তাহলে এটা বেশি ফাস্টার তৈরি হয়েছে, এটা স্লোয়ার তৈরি হয়েছে। আচ্ছা, তাহলে আমরা চলো আমাদের নেক্সট পেজে লিখে দিই একটু, যে এখানে কোনটা আসলে কি হবে তোমার বলো তো, সরি, কোনটা এখানে মেজর হবে কোনটা মাইনর হবে এটা বুঝবো কি আমরা, তাই না? আচ্ছা, সো যেহেতু এখানে একটা ইকুইলিব্রিয়াম এস্টাবলিশড হয়, দাঁড়া আমি এটাকে ঠিক করি, এটা খুব সমস্যা করে এরকম, হ্যাঁ এবার ঠিক আছে। এখানে যেহেতু ইকুইলিব্রিয়াম এস্টাবলিশড হয়েছে, হ্যাঁ কথাটা বুঝো আমি কি বলি, এখানে যেহেতু এটা ইকুইলিব্রিয়াম এস্টাবলিশড হয়েছে, হ্যাঁ, তাহলে দেখা যায় যে এই ইকুইলিব্রিয়ামের মধ্যে দুইটাই কিন্তু সেম থাকবে না, মানে এখান থেকে এটা আসতেছে আবার এখান থেকে এটা যাইতেছে, তো দুটা সেম না, মানে দুটা রেট তো সেম। এখন ভাই চিন্তা করে দেখো তুমি, যখন ইকুইলিব্রিয়াম থাকবে তখন কিন্তু দুইটাই প্রেজেন্ট আছে, এটাও প্রেজেন্ট আছে এটাও কিন্তু প্রেজেন্ট আছে, বাট কোনটা মেজর হবে এইটা কিন্তু ডিটারমাইন করছে কি
থার্মোডাইনামিক্স। মানে হচ্ছে ইকুইলিব্রিয়াম অবস্থায় কোনটা মেজর হবে বা কোনটা বেশি পরিমাণে থাকবে এটা মানে নির্ণয় করছে থার্মোডাইনামিক্স। এর মানে হচ্ছে যেটা থার্মোডাইনামিক্যালি বেশি স্টেবল সেটা বেশি পরিমাণে থাকবে এখানে, যেটা থার্মোডাইনামিক্যালি বেশি স্টেবল সেটাই কিন্তু ইকুইলিব্রিয়াম অবস্থায় বেশি পরিমাণে থাকবে। তার মানে অ্যাট ইকুইলিব্রিয়াম দ্য প্রোডাক্ট হুইচ ইজ মোর স্টেবল দেন দ্য আদার্স উড বি মেজর প্রোডাক্ট অথবা উইল বি মেজর প্রোডাক্ট। কথা বুঝতে পারলাম? সো ইকুইলিব্রিয়াম অবস্থায় যেই প্রোডাক্টটা বেশি স্টেবল হবে, থার্মোডাইনামিক্যালি স্টেবল হবে, সেটা মেজর প্রোডাক্ট। ক্লিয়ার? আর অন্যটা হচ্ছে মাইনর প্রোডাক্ট, যেটা লেস স্টেবল হবে সেটা মাইনর প্রোডাক্ট। ওকে, চলো আমরা লিখে দিই এইটা জিনিসটা। এখানে হচ্ছে মোর স্টেবল প্রোডাক্ট, মোর লেস থার্মোডাইনামিক্যালি স্টেবল প্রোডাক্ট হচ্ছে কি মাইনর প্রোডাক্ট। কথা বুঝতে পারলাম? আচ্ছা, এই পর্যন্ত আশা করি আমরা বুঝতে পারছি। সো এই নোটটা কিন্তু মনে রাখবা ভাই, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নোট দিলাম, এটা মনে রাখবা। চলো নেক্সট পেজে যাই আমরা। এখন আমি কিছু জিনিস লিখে রাখবো, কিছু জিনিস নোট লিখবো, এটা তোমরা দেখো, পরে আমি ব্যাখ্যা করতেছি। এবার আমরা কিন্তু আমাদের ডেফিনেশনটা দিয়ে দিছি। হ্যাঁ, আমাদের যে ডেফিনেশনগুলো আমরা কিন্তু এগুলো দিয়ে দিছি, তাই না? সরি, প্রিভিয়াস পেজটা কইগুলো? হ্যাঁ, এই যে দেখো, আমরা কিন্তু আমাদের যে ডেফিনেশন সেগুলো কিন্তু দিয়ে দিছি, তাই না? আমাদের ডেফিনেশনগুলো দেওয়া শেষ। এবার আমরা একটু স্পেসিফিক আলোচনা যাব। স্পেসিফিক আলোচনা করি আমরা, চলো। কাইনেটিক্যালি কন্ট্রোল, দুইটা কথা লিখবো, এই দুইটা কথা জাস্ট দেখতে থাকো, পরে ব্যাখ্যা করতেছি আমি। বানানটা একটু হয়তো ভুল হয়েছে। ওকে, ফাইন। দেখো, এই দুইটা লাইন হচ্ছে তুমি যদি ভালোভাবে বুঝতে পারো, তোমার কিন্তু এই টপিকটা এখানেই শেষ হয়ে যাবে। মানে কাইনেটিক্যালি কন্ট্রোল রিঅ্যাকশন সংক্রান্ত যত কিছু তোমার প্রবলেম থাকবে সব সলভ হয়ে যাবে তুমি যদি এই দুইটা লাইন মুখস্থ রাখতে পারো, তা বুঝতে পারো। চলো আমরা বুঝার চেষ্টা করি, মুখস্থ বাদ দিয়ে আমরা বোঝার চেষ্টা করি। চলো, প্রথমটা লিখছি আমরা, দিস ফেভার্ড প্রোডাক্ট ফরমেশন এট লোয়ার টেম্পারেচার। মানে কাইনেটিক্যালি কন্ট্রোল রিঅ্যাকশন গুলার লোয়ার টেম্পারেচারে ফেভার করে। মানে যে সকল রিঅ্যাকশনে প্রোডাক্টগুলা কাইনেটিক্যালি কন্ট্রোল হয় এগুলা সবগুলাই লোয়ার টেম্পারেচারে হয়, বা লোয়ার টেম্পারেচারে হইলে একটা রিঅ্যাকশন কাইনেটিক্যালি কন্ট্রোল হয়। তিন চারভাবে এটা বলা যায়। একভাবে বলা যায় কি, যে একটা রিঅ্যাকশন যদি লোয়ার টেম্পারেচারে হয় তাহলে এটা কাইনেটিক্যালি কন্ট্রোল হবে, অথবা একটা রিঅ্যাকশন কাইনেটিক্যালি কন্ট্রোল হলে সেটা লোয়ার টেম্পারেচারে ফেভার করবে। এটা কেন হয় এইটার ব্যাখ্যা কিন্তু আমরা একটু পরে দিব, জাস্ট একটু ওয়েট করো, একটু পরে দিব, আমরা যখন এক্সাম্পল দেবো তখন দিব। তাও একটু বলে রাখি আমরা এখানে। দেখো ভাই, একটা জিনিস, লোয়ার টেম্পারেচারে যদি একটা রিঅ্যাকশন হয়, তাহলে একটা জিনিস তুমি চিন্তা করে দেখো, লোয়ার টেম্পারেচারে রিঅ্যাকশন যদি হয় তাহলে আমার সিস্টেমে কিন্তু এনাফ এনার্জি থাকবে না।
থাকবে? থাকবে না। সো সিস্টেমে যদি এনাফ এনার্জি না থাকে তাহলে প্রোডাক্টগুলা কিন্তু মানে পরস্পর ইন্টার কনভার্ট হতে পারবে না। এইটা কিন্তু ধরতে পারছো কিনা দেখো তো। আমরা দেখছিলাম কাইনেটিক্যালি কন্ট্রোল থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল হওয়ার জন্য প্রোডাক্টগুলোকে পরস্পর ইন্টার কনভার্টেবল হতে হয়। বাট লোয়ার টেম্পারেচার যখন রিয়াকশনটা হচ্ছে তখন কিন্তু আমার সিস্টেমে এনাফ এনার্জি নাই। ওই এনাফ এনার্জি না থাকার কারণে হয় কি, ওই প্রোডাক্টগুলো পরস্পর ইন্টার কনভার্ট হতে পারে না। কারণ ভাই একটা থেকে আরেকটা কনভার্ট হতে এনার্জি লাগে, ওই এনার্জিটা কিন্তু তারা লোয়ার টেম্পারেচার পায় না। কাজেই লোয়ার টেম্পারেচারে যেহেতু প্রোডাক্টগুলো ইন্টার কনভার্টেবল হয় না, কাজে লোয়ার টেম্পারেচারে থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল হওয়ার কোনো সুযোগ থাকে না। তখন একটাই চান্স থাকে কিসে হওয়ার? কাইনেটিক্যালি কন্ট্রোল হওয়ার। আশা করি জিনিসটা বুঝতে পারছো কেন লোয়ার টেম্পারেচার এই রিয়েকশন ফেভার করে। কারণ লোয়ার টেম্পারেচারে রিয়েকশনগুলোর সিস্টেমে এনাফ এনার্জি থাকে না টু ইন্টার কনভার্ট দ্য প্রোডাক্টস ইনটু ইচ আদার। ঠিক আছে, এজন্য দেখা যায় যে ওই অবস্থায় যেই প্রোডাক্টটা ফাস্টার তৈরি হয় ওইটাই মেজর প্রোডাক্ট হয়ে যায়। মানে লোয়ার টেম্পারেচারে এনাফ এনার্জি থাকে না টু ইন্টার কনভার্ট দ্য প্রোডাক্ট ইনটু ইচ আদার। এই জন্য দেখা যায় যে যেই প্রোডাক্টটা বেশি ফাস্টার তৈরি হয় এটাই হয়ে যায় মেজর প্রোডাক্ট, আর যেটা স্লোয়ার তৈরি হয় যেটা মাইনর প্রোডাক্ট। তো যেহেতু লোয়ার টেম্পারেচারে রিয়েকশনের প্রোডাক্টের ডিস্ট্রিবিউশনটা কাইনেটিক্স দ্বারা ডিটারমাইন হচ্ছে, তাই লোয়ার টেম্পারেচার রিয়েকশনটাকে আমরা বলতেছি কাইনেটিক্যালি কন্ট্রোল রিয়েকশন। ওকে, আচ্ছা, সেকেন্ড লাইনটা আর বোঝার দরকার নাই, কারণ লোয়ার টেম্পারেচারে যেহেতু হয় রিয়েকশনটা, কাজেই এখানে অবশ্যই অ্যাক্টিভেশন এনার্জি কম। কারণ অ্যাক্টিভেশন এনার্জি যদি কম না হইতো তাহলে লোয়ার টেম্পারেচার রিয়েকশন হইতো না, তাই না? সেকেন্ড লাইনটা তো বুঝতে পারবো আশা করি যে কাইনেটিক্যালি কন্ট্রোল রিয়েকশনগুলা এমন একটা পাথওয়ে চুজ করে যেই পাথওয়েতে কি হয় বলতো, এনার্জি কম লাগে। আর এনার্জি কম লাগে দেখেই কি হয়, রিয়েকশনটা লোয়ার টেম্পারেচারে ফেভার করে। আশা করি জিনিসটা বুঝতে পারছো। ফাইন। সো এখানে আমি দুইটা কথা লিখবো, এইটাও একটু মনোযোগ দিয়ে দেখবে সবাই এবং বোঝার চেষ্টা করবে। আমি পরে বুঝাই দিচ্ছি, দাঁড়াও। ওকে, চলো আমরা একটা একটা বোঝার চেষ্টা করি। প্রথম লিখছি যে দিস ফেভার্ড প্রোডাক্ট প্রমোশন এট হাই টেম্পারেচার। খুবই সিম্পল, এটা কিন্তু আমি আগেই ব্যাখ্যা করে ফেলছি যে হাই টেম্পারেচার মানে টেম্পারেচার বেশি না হলে সমস্যাটা কি হয় এখানে। চলো, মানে এটা যখন ব্যাখ্যা করছিলাম না তখন কিন্তু আমি ইনডিরেক্টলি কিন্তু এটা ব্যাখ্যা করে ফেলছি, তাও আমি এখানে আলোচনা করি। দেখো, থার্মোডাইনামিক কন্ট্রোল রিঅ্যাকশন কোনগুলা হয় বলো তো? যেখানে আমাদের কন্ডিশনগুলো কি তুমি ভুলে গেছো? দেখো তো এখানে লিখে দিচ্ছি না ভাই আমি, এই যে দেখো থার্মোডাইনামিক কন্ট্রোল রিঅ্যাকশনগুলো কন্ডিশন কি কি। এখানে প্রোডাক্টগুলা কি হবে, ইন্টারকনভার্টিবল হবে এবং একটা ইকুইলিব্রিয়াম এস্টাবলিশড হবে। এখন প্রোডাক্টগুলো যদি ইন্টারকনভার্টেবল হতে হয় তাহলে সিস্টেমে কিন্তু এনাফ এনার্জি লাগবে, কারণ একটা প্রোডাক্ট যখন আরেকটা প্রোডাক্টে ইন্টারকনভার্ট হবে তখন তাকে সার্টেন এনার্জি অ্যাবজর্ব করেই হোক আর রিলিজ করে হোক তাকে কি করতে হবে বলতো, এখানে এই ইন্টারকনভার্ট হতে হবে। সো একটা প্রোডাক্ট যদি এনার্জি অ্যাবজর্ব করে অন্যকে এনার্জি রিলিজ করতে হবে, তাই না? সো এখানে কিন্তু আমার এনাফ এনার্জি লাগবে মানে প্রোডাক্টটা কি ইন্টারকনভার্টেবল হওয়ার জন্য, তাই না? আচ্ছা, এইবার তুমি চিন্তা করে দেখো, তোমার যদি সিস্টেমটা হাই টেম্পারেচারে থাকে তাহলে কিন্তু সিস্টেমে কি হবে বলতো, এনাফ এনার্জি থাকবে। ওই এনাফ এনার্জি থেকে কি করবে, প্রোডাক্টগুলো এনার্জি অ্যাবজর্ব করে কি করবে, তারা পরস্পর ইন্টারকনভার্ট হতে পারবে। আর যদি ইন্টারকনভার্ট হয় তাহলে কি হবে বলতো, এখানে তারা একটা ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ করতে পারবে। আর ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ করলে তারা কি হবে বলতো, থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল রিঅ্যাকশন হয়ে যাবে, তাই না? আচ্ছা, তার মানে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে কেন থার্মোডাইনামিক্যাল কন্ট্রোল রিঅ্যাকশনগুলো হাই টেম্পারেচারে ফেভার হয়। কারণ হাই টেম্পারেচারে যদি এই রিঅ্যাকশনগুলো থাকে তাহলে তখন কি হবে, এই রিঅ্যাকশনটা থার্মোডাইনামিক কন্ট্রোলের যে পাথওয়েটা সেটা ফলো করবে।
আই হোপ এটা বোঝাতে পারতেছি আমি যে আমার হাই টেম্পারেচার কেন প্রয়োজন হয়, মানে হাই টেম্পারেচার রিয়েকশন রাখলে সেটা থার্মোডাইনামিক কন্ট্রোল রিয়েকশন হবে। হ্যাঁ, ওকে। এইবার আসো, এইবার হচ্ছে যেহেতু হাই টেম্পারেচার লাগে এখানে, মানে রিয়েকশনটা ঘটানোর জন্য হাই টেম্পারেচার লাগে, তার মানে কি রিয়েকশনটা ঘটানোর জন্য হাই টেম্পারেচার লাগার অর্থ হচ্ছে এখানে আমার কি বলতো অ্যাক্টিভেশন এনার্জিটাও বেশি, মানে প্রোডাক্ট রিয়েক্টেন্ট থেকে প্রোডাক্ট তৈরি হওয়ার জন্য যে অ্যাক্টিভেশন এনার্জি লাগে এই অ্যাক্টিভেশন এনার্জিটাও বেশি। কারণ যেহেতু হাই টেম্পারেচার রিয়েকশনটা হচ্ছে, তার মানে এটা না যে এখানে রিয়েকশনের অ্যাক্টিভেশন এনার্জি বেশি, অ্যাক্টিভেশন এনার্জি বেশি দেখেই তো এখানে হাই টেম্পারেচার লাগতেছে। কথা কি বুঝতে পারছো? সো হাই টেম্পারেচার যেহেতু বেশি, মানে হাই টেম্পারেচার যে রিয়েকশনগুলো হয় এজন্য এখানে অ্যাক্টিভেশন এনার্জিটা বেশি হয়। বুঝতে পারছো? আচ্ছা, মানে জিনিসগুলা এই দুটার সাথে রিলেটেড, মানে হাই টেম্পারেচারে রিয়েকশন হয় দেখে যে অ্যাক্টিভেশন এনার্জি বেশি এমন না, মানে অ্যাক্টিভেশন এনার্জি বেশি দেখে এখানে হাই টেম্পারেচার রিয়েকশনটা ফেভার হয়, এরকম জিনিসটা আর কি। কথা বুঝতে পারছো? সো এটাকে ব্যাখ্যা করা যায় উভয়ভাবে, বাট আমি কনফিউশন সৃষ্টি করতে চাচ্ছি না এখানে। আসল ব্যাপারটা হচ্ছে কি যে অ্যাক্টিভেশন এনার্জি হাই, এই জন্য রিয়েকশনটা হাই টেম্পারেচারে ফেভার করে। ঠিক আছে? সো কেউ যদি এটা বলে যে হাই টেম্পারেচার রিয়েকশন হয় এই জন্য অ্যাক্টিভেশন এনার্জি বেশি, এইটা আসলে ভুল হবে, কনসেপচুয়ালি ভুল হবে এটা। বাট বোঝার স্বার্থে আমরা সিম্পলিফাই করার স্বার্থে অনেক কিছুই বলে ফেলি। বাট তুমি যখন অ্যাডভান্স কেমিস্ট্রি পড়বা বা ইউনিভার্সিটি লেভেলে কেমিস্ট্রি পড়বা, তখন একটা সবসময় এটা কথা মনে রাখবো, ওভার সিম্পলিফিকেশন কিন্তু কি করে বলো তো, তোমার কনসেপচুয়ালি ভুল জিনিস তোমাকে বোঝানোর জন্য যথেষ্ট। কাজেই ওভার সিম্পলিফিকেশন কখনোই করতে যাবে না। নিজে যখন পড়বা তো কাউকে যখন বুঝাবা তখন সবসময় টেকনিক্যাল ওয়ার্ড ইউজ করে বোঝানোর চেষ্টা করবা। ওভার সিম্পলিফিকেশন করলেই কিন্তু তোমার থিওরিটিক্যাল বেসমেন্টটা নষ্ট হয়ে যাবে। ইন্টার এসএসসি লেভেল পর্যন্ত আমরা কি করি, জিনিসগুলো সহজে বোঝানোর জন্য আমরা অনেক ওভার সিম্পলিফিকেশন করে ফেলি। বাট পিওর কেমিস্ট্রি যখন তুমি পড়তেছো তখন এই ওভার সিম্পলিফিকেশনের কোনো সুযোগ নেই এখানে। এখানে তোমাকে একদম কেমিস্ট্রির স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজে স্ট্যান্ডার্ড এক্সপ্লেনেশন সহজভাবে জানতে হবে। বাট যখন ক্লাসে আমরা বোঝাই তখন আমরা কি করতে পারি, এটাকে একটু সহজভাবে বলতে পারি, সো দ্যাট স্টুডেন্টরা যেন জিনিসটা আন্ডারস্ট্যান্ড করতে পারে এবং তারা বাসায় গিয়ে যেন বই পড়ে জিনিসটা আরো ভালো বুঝতে পারে। এইটা তাকে ইউনিভার্সিটি লেভেলের প্রফেসরদের একটা মূল মটো। ঠিক আছে? আচ্ছা, তো আমি চেষ্টা করবো এইভাবে সহজভাবে বলার জন্য, সো দ্যাট তোমার যদি আগ্রহ থাকে পড়ার, তুমি বই থেকে ভালোভাবে পড়ে নিবে, বুঝে নিবে। কেমন? আচ্ছা, সো আমরা এই দুটো জিনিস বুঝতে পারলাম। ফাইন, চলো আমরা একটু এক্সাম্পলের দিকে যাই, তাহলে আমাদের কনসেপ্টটা আরো বেশি ক্লিয়ার হবে। চলো। এটা হচ্ছে 1,3-বিউটাডাইন। আমি যদি এটার সাথে এইচবিআর রিঅ্যাকশন দিই তাহলে এখানে দুই রকম প্রোডাক্ট পাওয়া যাবে। আমি দ্বারা এটা ব্যাখ্যা করতেছি, আমি কি লিখতেছি এখানে দেখো। কি বললাম, এখানে যদি আমি এইচবিআর কে এখানে এটা মানে 1,3-বিউটাডাইনের সাথে রিঅ্যাকশন দিই তাহলে এইরকম দুই রকম প্রোডাক্ট পাওয়া যেতে পারে। দুইটা কিন্তু পরস্পর আইসোমার। হ্যাঁ, এই দুই রকম মানে প্রোডাক্ট পাওয়া যেতে পারে। কিরকম? হাইড্রোজেনটা 1 নম্বর কার্বন যুক্ত হবে আর ব্রোমিনটা 2 নম্বর কার্বন যুক্ত হবে। এটাকে বলা হয় 1,2 অ্যাডাক্ট। এটাকে কি বলা হয়? 1,2 অ্যাডাক্ট। দাঁড়া, সুন্দর করে লিখি জিনিসটা। সো যখন হাইড্রোজেনটা 1 নম্বর কার্বনে, ব্রোমিনটা 2 নম্বর কার্বনে, তো ওই যেহেতু এটা 1 এবং 2 নম্বর কার্বনে এটা যুক্ত হয়েছে দুইটা জিনিস, এজন্য এটাকে বলা হয় 1,2 অ্যাডাক্ট। আর এখানে 1 নম্বর কার্বন আর 4 নম্বর কার্বনে কি দুইটা জিনিস যুক্ত হয়, এজন্য এটাকে বলা হয় 1,4 অ্যাডাক্ট। 1,4 অ্যাডাক্ট। ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে তোমার একটা রিঅ্যাকশন।
এখন আমরা যখন এই দুইটা রিয়াকশনকে ডিফারেন্ট টেম্পারেচারে আমরা এটাকে ঘটাবো, মানে একবার লো টেম্পারেচার একবার হাই টেম্পারেচারে, তখন আমরা জিনিস কি মানে দুই রকম একটা মানে চিত্র দেখতে পারি, মানে প্রোডাক্টের ডিস্ট্রিবিউশন দুই রকম হয়। যখন হাই টেম্পারেচারে করে তখন একরকম, যখন লো টেম্পারেচারে করে তখন একরকম। ইতোমধ্যে তোমরা কিছুটা হলে আন্দাজ করতে পারতেছো যে লো টেম্পারেচারে হলে রিয়াকশনটাতে কেন ডিস্ট্রিবিউশন একরকম হচ্ছে, আর হাই টেম্পারেচার হলে কেন ডিস্ট্রিবিউশন একরকম হচ্ছে। যদি এটা তুমি চিন্তা করতে পারো তাহলে ভিডিওটা পজ করো এবং নিজের চিন্তা করো এবং খাতার মধ্যে একটু লিখে নাও, আর আমি পরে বলতেছি যেটা এটা তুমি মিলিয়ে নিও পরে, ঠিক আছে? আচ্ছা, তো আমি একটু পরে ব্যাখ্যা করবো এখানে, তার আগে আমরা হচ্ছে রিয়েকশনটা লিখে নেই। হ্যাঁ, আচ্ছা চলো এখানে লিখে নেই আমরা রিয়েকশনটা। আবার আমাকে কষ্ট করে লিখতে হবে যে রিয়েকশনটা। -80°C, লো টেম্পারেচার। আচ্ছা, আমার মনে হয় এই ফন্টে লেখা ভালো হবে, মানে এই সাইজে লেখা ভালো হবে। আগের ইয়েটা সরি, মানে আগের যেটা এই যখন ছোট ছোট ফ্রন্টে হলে তোমার হচ্ছে যে লিখতে কষ্ট হয় আমার একটু। আর এখানে হচ্ছে 40°C, এটা হচ্ছে হাই টেম্পারেচার। ওকে, তো যখন লো টেম্পারেচার রিঅ্যাকশন করাই তখন কীরকম পাওয়া যায় চলো দেখি আমরা। নর্মালি তো তোমার দুই রকম প্রোডাক্ট পাওয়া যাবে, একটা 1,4 এটা 1,2, তাই না? একটা 1,4 এটা কি 1,2। সো এখানে যদি আমি 1,2 লিখি, হাইড্রোজেন এখানে, এখানে কি বলতো ব্রোমিন, আর ডাবল বন্ডটা এখানে, তাই না? এটা হচ্ছে 1,2। 1,4 লিখলে এখানে হাইড্রোজেন, এখানে ব্রোমিন, তাই না? ডাবল বন্ডটা হচ্ছে এখানে। অলরাইট, আচ্ছা, তো এটা হচ্ছে 1,2, এটা হচ্ছে 1,4। তো দেখা যায় যে লো টেম্পারেচারে এই 1,2 যেটা, এটার পার্সেন্টেজ থাকে 80%। কত পার্সেন্ট বললাম? 80% থাকে এটা। আর এই যে 1,4 যেটা, এটা পার্সেন্টেজ থাকে 20%। ওকে, লো টেম্পারেচারে যখন রিঅ্যাকশনটা ঘটাই। আর দেখা যায় যে যখন হাই টেম্পারেচার রিঅ্যাকশন ঘটাই তখন হচ্ছে এই যে রেশিওটা ওটা উল্টে যায়। উল্টে কীরকম হয়ে যায়? 1,2টা হয়ে যায় 20% আর 1,4টা হয়ে যায় 80%। সো এখানে 1,2 দেখতেছি আমরা, এখানে 1 নম্বর আর 2 নম্বর কার্বনে এই দুটো গ্রুপ যুক্ত হবে, ডাবল বন্ডটা এখানে থাকবে। আর এখানে হচ্ছে 1,4 হাইড্রোজেন 1 নম্বরে, ব্রোমিন 4 নম্বরে, ডাবল বন্ডটা হচ্ছে এই কার্বন এই জায়গার মধ্যে। আর এখানে ডিস্ট্রিবিউশনটা কীরকম হবে? জাস্ট এই রেশিওটা উল্টে যাবে, এটা হয়ে যাবে 20%, মানে 1,2টা হয়ে যাবে 20% আর 1,4টা হয়ে যাবে কি বলতো 80%। ঠিক আছে, আচ্ছা সরি। ওকে, এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম। এবার চলো আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি আসলে এখানে কি হচ্ছে। হ্যাঁ, একটা জিনিস দেখো ভাই, এইটা যেহেতু লো টেম্পারেচারে রিঅ্যাকশনটা হচ্ছে, তো আমরা জানি লো টেম্পারেচারে যদি রিঅ্যাকশনটা হয় তাহলে সেটা কি হয়? কাইনেটিক্যালি স্টেবল হয়, সরি কাইনেটিক্যালি কন্ট্রোল রিঅ্যাকশন হয়, তাই না? তার মানে এই রিঅ্যাকশনটা যেহেতু লো টেম্পারেচারে হচ্ছে, এই রিঅ্যাকশনটা এই যে এই পথের রিঅ্যাকশনটা এটা যেহেতু তোমার লো টেম্পারেচার হচ্ছে, কাজেই আমরা বলতে পারি এই রিঅ্যাকশনটা হচ্ছে কাইনেটিক্যালি কন্ট্রোল রিঅ্যাকশন। আমরা একটু লিখে দিই, এই পাথটা কি? এটা হচ্ছে কাইনেটিক্যালি কন্ট্রোল রিঅ্যাকশন। কাইনেটিক্যালি কন্ট্রোল, তাই না? আর এখানে তোমার যে জিনিসটা হচ্ছে এই রিঅ্যাকশনে যদি হাই টেম্পারেচার হচ্ছে, স্যার বলতে পারি এটা কি বলতো, এটা হচ্ছে কি, এটা হচ্ছে থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল। বলা যায় কি যায় না? যায়। হাই টেম্পারেচার হলে কি হয় মনে আছে? দেখো আগের পিছনে লেখা আছে, হাই টেম্পারেচার হলে এটা কি হয়? থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল হয়। ঠিক আছে, আচ্ছা এইবার এই যে পার্সেন্টেজগুলো এইরকম কেন হচ্ছে,
এইটার ব্যাখ্যা কিন্তু আমাদেরকে একটু পরে দিতে হবে। মানে ভাই আসলে এটা এত সহজ না জিনিসগুলো, হ্যাঁ? আমি তোমাকে অনেক সহজে বুঝাচ্ছি। এইটা ব্যাখ্যা করতে গিয়েও আমার অনেক টাইম লাগবে। তাও আমি চলো তোমাকে বুঝাই জিনিসটা। ওকে? তাহলে আমরা এখানে কি আমি এতক্ষণ কি বললাম একটু সামারি করি চলো। সামারিটা হচ্ছে যখন এই 1,3 বিউটারাইনের সাথে HBr এর রিঅ্যাকশন হচ্ছে তখন দুইটা কন্ডিশনে যদি রিঅ্যাকশন হয়, একটা -80°, একটা হচ্ছে +40°। -80° আমরা বলতেছি লো টেম্পারেচার। যখন লো টেম্পারেচার রিঅ্যাকশন হচ্ছে তখন দেখা যাচ্ছে 1,2 অ্যাডাক্ট যেটা এটা হচ্ছে 80% আর 1,4টা কি 20%। তার মানে এখান থেকে কি বলা যায়, লো টেম্পারেচারে 1,2 অ্যাডাক্ট কি বলতো মেজর, ঠিক না? আমরা এখান থেকে লিখে রাখি যে লো টেম্পারেচারে কি লো টেম্পারেচার 1,2 অ্যাডাক্ট যেটা 1,2 অ্যাডাক্ট হচ্ছে মেজর। আর হাই টেম্পারেচার কি বলতো, হাই টেম্পারেচার এখানে হচ্ছে আমার কি, হাই টেম্পারেচার হচ্ছে 1,4 যেটা এটা হচ্ছে মেজর। ওয়ান ফোরটা হচ্ছে মেজর। ওকে, সো লো টেম্পারেচার যে রিঅ্যাকশনটা এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি কি কাইনেটিক্যালি কন্ট্রোল। তার মানে আমরা এখানে লিখে রাখবো এটা হচ্ছে কাইনেটিক্যালি কন্ট্রোল রিঅ্যাকশন। আর এটা হচ্ছে থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল। ওকে, তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে কাইনেটিক্যালি কন্ট্রোল রিঅ্যাকশনে 1,2 অ্যাডাক্টটা কি হয় মেজর হয়, এবং থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল রিঅ্যাকশনে 1,4 অ্যাডাক্টটা মেজর হয়। এই কথা কি বুঝতে পারছো ভাই? এইটা বোঝানোর জন্য আমি এতক্ষণ লিখছি। আমি আবার বলি, এখান থেকে আমি তোমাকে জাস্ট ব্যাক ক্যালকুলেশন করে দেখাইলাম যে লো টেম্পারেচারে এটা হয় মেজর হয়, আর হাই টেম্পারেচার এটা মেজর হয়। সো লো টেম্পারেচার আবার কোন লো টেম্পারেচার রিঅ্যাকশনটার নাম কি কাইনেটিক্যালি কন্ট্রোল রিঅ্যাকশন, আর হাই টেম্পারেচার রিঅ্যাকশনটার নাম কি থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল রিঅ্যাকশন। সো এখান থেকে সামারিটা হচ্ছে বা মূল এক্সট্রাক্টটা হচ্ছে কাইনেটিক্যালি কন্ট্রোল রিঅ্যাকশনে 1,2 অ্যাডাক্টটা হচ্ছে মেজর অ্যাডাক্ট, আর 1,4টা হচ্ছে থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল রিঅ্যাকশনে মেজর অ্যাডাক্ট। কথা বুঝতে পারলাম? আচ্ছা, এইবার এই পর্যন্ত বুঝতে পারছি তো। এখন আমাকে ব্যাখ্যা করতে হবে আমাকে যে 1,2 অ্যাডাক্ট কেন থার্মোডাইনামিক্যালি সরি 1,2 অ্যাডাক্ট কেন কাইনেটিক্যালি কন্ট্রোল রিঅ্যাকশনের মেজর প্রোডাক্ট, 1,2 অ্যাডাক্টটা কেন কাইনেটিক্যালি কন্ট্রোল রিঅ্যাকশনের মেজর প্রোডাক্ট, ঠিক কিনা বলো? এটা আমার প্রমাণ করতে হবে আমাকে। অথবা আমরা বলতে পারি যে 1,2 অ্যাডাক্ট ফর্মেশন যেটা এটা কি কাইনেটিক্যালি কন্ট্রোল, এটা কেন হয় ব্যাখ্যা করতে হবে। চলো এটা ব্যাখ্যা করে আসি আমরা। কোয়েশনটা কি অ্যারাইজ হয়েছে, কোয়েশনটা অ্যারাইজ হয়েছে আমাদের যে 1,2 অ্যাডাক্ট ফর্মেশন যেটা এটা কি কাইনেটিক্যালি কন্ট্রোল, এটা কেন হয় এ ব্যাখ্যা করতে হবে। তো কোয়েশন লিখে দিই আমি। কোয়েশনটা হচ্ছে হোয়াই 1,2 অ্যাডাক্ট ভাই, আমার মাথায় যতগুলো প্রশ্ন আসছিল আমি যখন এই কোর্সটা পড়ছি তখন যতটা আমার মাথায় কোয়েশ্চেন আসছিল আমার সবগুলো নোট আছে আমার, আমি অনেকগুলো বই পড়ে নোট বানাইছি। সো আমার মাথায় যতগুলো কোয়েশ্চেন আসছিল এবং ওই কোয়েশ্চেনগুলো তুমি যদি সলভ করতে পারো, মানে ওই যে কোয়েশ্চেনগুলো তুমি যদি বুঝতে পারো ওই কোয়েশ্চেনগুলো আনসার, তাহলে এই টপিক মানে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। এই যে আমি প্রশ্ন লিখতেছি না, এটা কিন্তু আমার মাথায় কোয়েশ্চেন আসছিল, এটা আমি উত্তর বের করছি। এখন তোমাকে আমি জানাই দিচ্ছি এটা, এবং এই কোয়েশ্চেনটা বুঝতে পারলে তোমার মাথায় যেই সামনে যে কোয়েশ্চেনগুলো আসবে সেগুলো তুমি এটা দিয়ে কভার করতে পারবা। মানে এই কয়েকটা কোয়েশ্চেন আমি যখন তোমাকে বুঝাই দিব আনসারগুলো, ওইগুলো তুমি বুঝতে পারলে তোমার মাথায় ভবিষ্যতে এই টপিক নিয়ে যত কোয়েশ্চেন আসবে তুমি এইটা দিয়েই তুমি এটাকে কভার করে ফেলতে পারবা। বুঝতে পারছো? সো এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কিনা আমি জানি না, বাট তোমার টপিকটা আন্ডারস্ট্যান্ড করতে গেলে অনেক বেশি ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা বোঝা। ওয়াই ওয়ান্ট টু অ্যাডাক্ট ফরমেশন, why want to attack formation is called kinetically control.
ওকে, চলো আমরা একটু ডিসকাস করার চেষ্টা করি। 1-2 অ্যাডাক ফরমেশনকে কেন কাইনেটিক্যালি কন্ট্রোল বলা হচ্ছে? ভাই এইটা বোঝার জন্য তোমার মেকানিজম দেখতে হবে। দেখছো, একটা জিনিস পর থেকে আরেকটা জিনিস টানে, এই প্রশ্নের উত্তর জানতে হলে মেকানিজম জানতে হবে। তার মানে আমি তোমাকে এমন একটা স্টাইলে পড়াচ্ছি যেই স্টাইলে পড়লে তুমি এই টপিকটা তোমার পুরো কভার হয়ে যাবে। দেখো আমি তোমাকে এটা এমন একটা কৌশলে এই পর্যন্ত নিয়ে আসছি। প্রথমে তোকে আমি এটা দেখাইলাম, সরি এটা জাস্ট হয়ে যায়, জুম হয়ে যায়। হ্যাঁ, আর এই যন্ত্রণা, এবার ঠিক আছে। প্রথমে তোমাকে আমি এই রিয়াকশনটা দেখাইলাম, দেখানোর পরে এখান থেকে আমি এইটা তোমাকে বুঝাইলাম কাইনেটিক্যালি কন্ট্রোল রিয়াকশনে 1-2 যে এটা যে মেজর হয়। এরপরে তোমাকে আমি এই কোয়েশনটা লিখে দিলাম, এবং এই কোয়েশনটা সলভ করতে গেলে তোমাকে মেকানিজম জানতে হবে। আর মেকানিজম বুঝতে তুমি এই টপিকটা পুরোটাই বুঝে ফেলবা। ওকে, চলো আমরা মেকানিজমটা দেখে আসি এখানে। মানে আমি এই কোয়েশনটা শুরু করার আগেই মেকানিজমটা তোমাকে দেখাই। হ্যাঁ, আচ্ছা। সো 1,3 বিউটাডাইন বেসিক্যালি এইরকম, CH2 সরি CH3 CH ডাবল বন্ড CH ডাবল বন্ড। দাঁড়াও, এটা আমার একটু লিখতে সমস্যা হচ্ছে, আমি আবার একটু রিটাইট করে তারপর লিখি। হ্যাঁ, এটা তো এইরকম না, 1 2 1 2 3 1 2 3 4। তো এখানে আছে একটা কার্বন আছে, মানে আমরা তো এইভাবে লেখা অভ্যস্ত না, তারপর এই হঠাৎ করে এরকম লিখতে গেলে একটু প্রবলেম হয়ে যায়। তো এখানে একটা কার্বন, 4টা কার্বন, এখানে ডাবল বন্ড আছে, এখানে ডাবল বন্ড দিয়ে দিলাম, এখানে ডাবল বন্ড দিয়ে দিলাম, ফাইন। আচ্ছা, এবার এখানে আমি H2 দিয়ে দিই, এখানে একটা H দিয়ে দিলাম, এখানে H দিয়ে দিলাম, এখানে একটা H2 দিলাম, এই তো হয়ে গেল। এটা হচ্ছে তোমার 1,3 বিউটাডাইন। ওকে, ফাইন। এইবার যে জিনিসটা হয়, এখানে যখন প্রথমে হাইড্রোজেনটা আসে, তখন হাইড্রোজেনটা হচ্ছে তোমার এই কার্বনে ধরে এসে অ্যাটাক করে। এই কার্বনে যখন সে অ্যাটাক করে তখন কি হয়, এই যে যখন এই হাইড্রোজেনটা, এই হাইড্রোজেন প্লাসটা যখন এই কার্বনে সে অ্যাটাক করবে, এটা কিন্তু অ্যাটাক করার একটা নিয়ম আছে, এটাকে কি বলা হয়, মার্কনিকভ রুল। ওই মার্কনিকভ রুল অনুসারে কিন্তু এখানে অ্যাটাক করছে। মানে এই কার্বন এবং এই কার্বনের মধ্যে কোন কার্বনে অ্যাটাক করবে, এটা কিন্তু মার্কনিকভ রুল দ্বারা এটা ডিটারমাইন করা হয়। সো এই কার্বনে বেশি হাইড্রোজেন আছে, এখানে অ্যাটাক করছে। এইবার এখানে অ্যাটাক করার কারণে ডাবল বন্ডটা ভেঙে যাবে, এই ডাবল বন্ডটা ভেঙে গিয়ে এখানে হাইড্রোজেনের সাথে এটা বন্ড তৈরি করবে, কার্বন CH3 হবে। এবার চিন্তা করো, এই যে ডাবল বন্ডটা ছিল এটা কিন্তু এই কার্বনের সাথে শেয়ার করা ছিল, তাই না? আর যখন বন্ডটা ভেঙে এই কার্বনের সাথে বন্ড তৈরি করে ফেললো, তখন কিন্তু এই কার্বন সামথিং হারাইছে। কি হারাইছে? ইলেকট্রন হারাইছে, তাই না? সো এই কারণে যেহেতু ইলেকট্রন হারাইছে, এই জন্য এটা হচ্ছে পজিটিভলি পোলারাইজড হয়ে যায় বা পজিটিভলি চার্জড হয়ে যায়। এই জন্য আমরা এর মাথায় একটা পজিটিভ চার্জ দিব। বুঝতে পারছো? আচ্ছা, তার মানে এটা কি, এটা কার্বোকার্বন তৈরি হলো না? কার্বোকার্বন তৈরি হলো। বলো তো এই কার্বোকার্বনটা ইনিশিয়ালি কোন কার্বন তৈরি হয়েছে? কার্বন 2 তে তৈরি হয়েছে, তাই না? আচ্ছা, এই পর্যন্ত বুঝতে পারো। তার মানে ইনিশিয়ালি, আচ্ছা আমি এটা পরে লিখতেছি, আবার বলি জিনিসটা, এই যে কার্বোকার্বন তৈরি হয়েছে, এই কার্বোকার্বনের পজিটিভ চার্জ ইনিশিয়ালি কোন কার্বনে আছে? C2 তে আছে না? 1 নাম্বার 2 নাম্বার কার্বনে আছে না? আচ্ছা, এবার যখন রেজোনেন্স হবে, রেজোনেন্স হয়ে কি হবে, এই পজিটিভ চার্জটা ডিলোকালাইজ হয়ে যাবে। কিভাবে ডিলোকালাইজ হবে? এই পজিটিভ চার্জকে মিটিগেট করার জন্য বা প্রশমিত করার জন্য এখান থেকে ডাবল বন্ডটা এইদিকে মুভ করবে, বা এই ডাবল বন্ডে ইলেকট্রন এইদিকে চলে আসবে এই পজিটিভ চার্জটাকে ব্যালেন্স করার জন্য, বা মানে এটাকে নিউট্রাল করার জন্য। ওকে, তখন কি হবে? তখন চিন্তা করে দেখো একটা জিনিস, এই ডাবল বন্ডটা তখন এখানে চলে আসবে না? এখানে চলে আসবে। আর যদি এই ডাবল বন্ডটা এখানে চলে আসে, তখন কিন্তু এই কার্বনটা ডাবল বন্ডটাকে শেয়ার করবে। কিন্তু ডাবল বন্ডটা তো এই কার্বনের ছিল, মানে আমার কথা আবার বোঝার চেষ্টা করো, আমি আবার বুঝাইছি, একটা পয়েন্টার নেই। হ্যাঁ, এই দেখো ডাবল বন্ডটা, দাঁড়াও, ডাবল বন্ডটা, সরি, ডাবল বন্ডটা তোমার এখানেও ছিল, এখানেও ছিল, তাই না ভাই? বাট ডাবল বন্ড যখন এখান থেকে এখানে চলে আসছে, তখন কিন্তু ডাবল বন্ডটা স্টিল কিন্তু এই কার্বনের মধ্যে থাকবে। তার মানে এই কার্বন কিন্তু কিছু হারায় নাই। বাট ডাবল বন্ড যখন এখানে চলে আসছে, তখন কিন্তু এই কার্বনটা কিছু একটা হারাইছে। কি হারাইছে? এই বন্ডটাকে হারাইছে। আর এই বন্ড হারানো মানে কি? ইলেকট্রন হারানো। তার মানে এটার মাথার উপর একটা কি থাকবে বলতো? পজিটিভ চার্জ থাকবে। আশা করি আমার জিনিসটা বুঝতে পারছো। ওকে, ফাইন।
দেখো ডাবলটা কিন্তু ডিলোকারেজ হয়ে গেছে না, আগে ছিল 2 নম্বর কার্বনে, এখন 4 নম্বর কার্বনে। এইখানে এখানে কি C2 পজিশনে, C2 পজিশনে পজিটিভ চার্জ, আর এখানে কি, এখানে হচ্ছে C4 পজিশনে পজিটিভ চার্জ। ঠিক আছে, আচ্ছা এই তো রেজোন্যান্স স্ট্রাকচার আমাদের হয়ে গেল, মেকানিজমটা বুঝে ফেললাম। এইবার ভাই তুমি দেখো আমার যে ব্রোমিন মানে HBr এর H প্লাস আর ব্রোমাইড মাইনাস, তাই না, এই যে একটা নিউক্লিওফাইল আছে, এইটা কি করবে তোমার এই কার্বনে অ্যাটাক করতে পারে, আবার এই কার্বনে অ্যাটাক করতে পারে। যদি এই ব্রোমাইডটা কি করে বলতো, C2 কার্বনে অ্যাটাক করে, এই কার্বনে এসে অ্যাটাক করে, তখন 1,2 অ্যাটাক পাওয়া যায়। আর যখন C4 অ্যাটাক করবে তখন কি পাওয়া যাবে, 1,4 অ্যাটাক পাওয়া যাবে। আশা করি জিনিসটা বুঝতে পারছো। আচ্ছা এই পর্যন্ত বুঝতে পারছো তো? ওকে ভাই, এই পর্যন্ত বুঝতে পারলে হইলো। এবার তুমি এইদিকে আসো, এখানে আমরা কি লিখছি, কেন 1,2 অ্যাটাক ফরমেশন কাইনেটিক্যালি কন্ট্রোল। আচ্ছা বাই 1,2 অ্যাডাক ফরমেশনে খুবই ইম্পর্টেন্ট 1,2 অ্যাডাক ফরমেশনে ব্রোমাইডটা কোন কার্বনে অ্যাটাক করে বলতো? আমি একটু কি বলছি কিন্তু, যে 2 নম্বর কার্বনে যদি ব্রোমাইডটা এসে অ্যাটাক করে, মানে এই কার্বনে যদি ব্রোমাইডটা এসে অ্যাটাক করে, তখন কি পাওয়া যাবে, তখন পাওয়া যাবে 1,2 অ্যাডাক। কি পাওয়া যাবে, তখন পাওয়া যাবে 1,2 অ্যাডাক পাওয়া যাবে। কথা কি বুঝতে পারছো ভাই? যদি ব্রোমাইডটা এই কার্বনে C2 পজিশনে এসে অ্যাটাক করে, তখন কি পাওয়া যাবে, 1,2 অ্যাটাক পাওয়া যাবে। আবার যদি এইখানে এসে ব্রোমাইডটা অ্যাটাক করে, এই কার্বনে এসে, যদি ব্রোমাইডটা এই কার্বনে এসে অ্যাটাক করে, তখন কি পাওয়া যাবে, তখন পাওয়া যাবে 1,4 অ্যাটাক। কি পাওয়া যাবে, 1,4 অ্যাটাক পাওয়া যাবে। ওকে ফাইন। আচ্ছা চলো আমাদের মূল আলোচনায় আমরা যাই। তার মানে 1,2 অ্যাটাক ফরমেশনের ক্ষেত্রে 1,2 অ্যাটাক ফরমেশনের ক্ষেত্রে ব্রোমাইডটা C2 পজিশনে অ্যাটাক করে। ওকে আচ্ছা, এইবার তোমাকে আমি যদি একটা প্রশ্ন করি ভাই, C2 পজিশনে অ্যাটাক করা সহজ নাকি C4 পজিশনে অ্যাটাক করা সহজ? তোমার আনসার হওয়া উচিত C2 পজিশনে। কেন হওয়া উচিত? কারণ পজিটিভ চার্জ ইনিশিয়ালি C2 পজিশনে ডেভেলপড হয়েছে। তার মানে পজিটিভ চার্জটা বেশি কনসেন্ট্রেটেড থাকবে কোন পজিশনে, C2 তে নাকি C4 এ? অবশ্যই C2 তে, কারণ C2 তে যেহেতু পজিটিভ চার্জ প্রথম ডেভেলপ হয়েছে, তার মানে এখানে বেশি পরিমাণ কনসেন্ট্রেটেড থাকবে। যদি এখানে বেশি পরিমাণ কনসেন্ট্রেটেড থাকে, তাহলে ব্রোমাইড তো নিউক্লিওফাইল, তো এই নিউক্লিওফাইলটা কি করবে, C2 তে অ্যাটাক করতে বেশি পরিমাণ আকর্ষণ অনুভব করবে, বেশি পরিমাণ ইফেক্টিভ হবে আকর্ষণটা, মানে এই অ্যাটাকটা, কারণ যেহেতু এখানে পজিটিভ চার্জ বেশি আছে। এই জন্য দেখা যায় যে যেহেতু 1,2 অ্যাটাক ফরমেশনে 2 পজিশনে ব্রোমাইড অ্যাটাক করে, আবার 2 পজিশনে পজিটিভ চার্জের ডেন্সিটি বেশি থাকে, এই জন্য 1,2 অ্যাটাক ফরমেশনটা ফাস্টার হয়। কি হয়, ফাস্টার হয়, মানে দ্রুত হয়, দ্রুত হয়। কথা কি বুঝতে পারছো? দ্রুত হয়। এই দ্রুত হওয়ার কারণে দেখা যায় যে এখানে আমাদের যে রিয়াকশনের যে ইয়েটা, ওই যে কি বলে এটাকে, অ্যাক্টিভেশন এনার্জি কমে যায়। অ্যাক্টিভেশন এনার্জি কি যায় বলতো, কমে যায়। আর অ্যাক্টিভেশন এনার্জি কমে যাওয়ার কারণে রিয়াকশনটা লো টেম্পারেচারে ফেভার করে। রিয়াকশনটা কি হয়, লো টেম্পারেচার ফেভার করে। এই জন্যই, আর লো টেম্পারেচার ফেভার করার কারণে কি হয় তোমার, এই যে দেখো লো টেম্পারেচারে ফেভার করে, আর এই লো টেম্পারেচার ফেভার করলে কি পাওয়া যায়, 1,2 অ্যাটাক পাওয়া যায়। এজন্যই এইটা হচ্ছে কাইনেটিক্যালি কন্ট্রোল রিয়াকশন। আমার কথা মনে হয় তুমি বুঝতে পারো নাই, চলো আমি আবার একটু বলি তোমাকে, দাঁড়াও। 1,2 অ্যাটাক ফরমেশনে ব্রোমাইডটা হচ্ছে C2 তে অ্যাটাক করে, আর C2 পজিশনে অ্যাটাক করাটা সহজ। এজন্য এই ব্রোমাইডটা যখন C2 তে অ্যাটাক করে, তখন রিয়াকশনটা ফাস্টার হয়। রিয়াকশনটা ফাস্টার হওয়ার কারণে এর অ্যাক্টিভেশন এনার্জি কমে যায়। আর অ্যাক্টিভেশন এনার্জি কমলে রিয়াকশনটা লোয়ার টেম্পারেচারে কি হয় বলতো, ফেভার করে। আর লোয়ার টেম্পারেচারে যে রিয়াকশনটা ফেভার করে, সেটাকে আমরা কি বলি, কাইনেটিক্যালি কন্ট্রোল রিয়াকশন বলে থাকি। এই জন্য 1,2 এটাকে বলা হয় কাইনেটিক্যালি কন্ট্রোল রিয়াকশন। ভেরি সিম্পল। আচ্ছা, অথবা এটাকে আরেকভাবে উত্তর দেওয়া যায়। কিভাবে উত্তর দেওয়া যায়, যেহেতু 1,2 অ্যাডাক ফরমেশনটা লোয়ার টেম্পারেচারে হচ্ছে, এই লোয়ার টেম্পারেচারে হওয়ার কারণে সিস্টেমে এনাফ এনার্জি থাকে না প্রোডাক্টগুলো ইন্টারকনভার্ট হওয়ার জন্য। মানে 1,2 অ্যাডাক্টটা 1,4 অ্যাডাক্টে
ইন্টারকনভার্ট হওয়ার জন্য এনাফ এনার্জি থাকে না, তাই হচ্ছে এই লোয়ার টেম্পারেচারে রিয়াকশনটা কোনোভাবে থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল হওয়ার সুযোগ থাকে না। ওকে, এই জন্য দেখা যায় যে ওই সিচুয়েশনে তোমার যেই প্রোডাক্টটা ফাস্টার তৈরি হয় সেটাই হয়ে যায় মেজর প্রোডাক্ট। আর এখানে দেখা যায় যে 1-2 ফাস্টার তৈরি হয়, এই জন্য 1-2টা হচ্ছে মেজর প্রোডাক্ট। এই জন্য আমরা বলতেছি এটাকে কাইনেটিক্যালি কন্ট্রোল রিয়াকশন। যেহেতু ফাস্টার তৈরি হওয়ার কারণে আমরা 1-2কে মেজর বলতেছি, তার মানে আমরা রিয়াকশনের কাইনেটিক্স দ্বারা এখানে মেজর প্রোডাক্টসটাকে আমরা ডিটারমাইন করতেছি, এই জন্য আমরা এটাকে বলতেছি কাইনেটিক্যালি কন্ট্রোল রিয়াকশন। ভাই এইবার মনে হয় বুঝতে পারছো। এইবার যদি বুঝতে না পারো ভাই, তুমি আমার কথাগুলো আবার 3-4বার শুনো, ভিডিও পজ করে আবার 3-4বার শুনো। আমি এর থেকে সহজ ভাষায় আর বোঝানো সম্ভব না, এটা খুব ভেঙে ভেঙে আমি একদম ভিতরে গিয়ে একদম মলিকুলার লেভেলে গিয়ে তোমাকে আমি বোঝানোর চেষ্টা করেছি। ওকে, আর যদি তোমাদের এটা বুঝতে সমস্যা হয়, আমি আমার নোটের পিডিএফ তোমাদেরকে আমি শেয়ার করে ফেলবো, নোটটা তোমরা পড়লে বুঝে ফেলবে। কথা বুঝতে পারছো? আমি তো নোটের হুবহু কথা বলি নাই, নিজের মতো করে আমি সামারাইজ করে বলছি জিনিসটা। সো আমার কথা বুঝলে তোমার এই টপিকটা কভার হয়ে যাবে। আর যদি বুঝতে সমস্যা হয় আমাকে তোমরা কমেন্ট করবা, আমার নোটের পিডিএফ করা আছে, আমি জাস্ট পিডিএফটা শেয়ার করলেই তোমরা জিনিসটা পড়ে ফেলতে পারবা। ঠিক আছে, ফাইন। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো। ওকে ভাই, তো এখান থেকে কিন্তু আমরা ব্যাখ্যা পেয়ে গেলাম। ব্যাখ্যা কি পেয়ে গেলাম? যে কেন 1-2 অ্যাডাক্ট 80% হচ্ছে আর কেন 1-4টা 20% হচ্ছে। বলো তো, মাইনাস টেম্পারেচারে বা লো টেম্পারেচারে 1-2 কেন বেশি হচ্ছে? কারণ 2 পজিশনে পজিটিভ চার্জ বেশি, ফলে 2 পজিশনে ব্রোমাইড খুব সহজে অ্যাটাক করতে পারে, অর্থাৎ খুব ফাস্ট অ্যাটাক করতে পারে। তাই হচ্ছে 1-2 অ্যাডাক্টার পার্সেন্টেজ বেশি থাকে এখানে। আর 1-4-এ যেহেতু 4 পজিশনে কম্পারেটিভলি 2 পজিশন থেকে পজিটিভ চার্জের ডেন্সিটি কম থাকে, তাই এখানে অ্যাটাকটা একটু লেস ইফেক্টিভ হয়। এই জন্য এখানে রিঅ্যাকশনটা স্লোয়ার হয় এবং এখানে পার্সেন্টেজটা কমে যায়। ঠিক আছে, ফাইন। এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম। চলো আমরা নেক্সট যেটা আমাদের হাই টেম্পারেচার, চলো আমরা এখানে যাই। দেখো ভাই, হাই টেম্পারেচারে এই যে 1-2 যেটা, এটা কিন্তু তোমার মাইনর প্রোডাক্ট, আর 1-4টা কি বলতো মেজর প্রোডাক্ট। ঠিক আছে, এইটা কেন বলো তো? হাই টেম্পারেচার রিঅ্যাকশনটা কিভাবে যায়? হাই টেম্পারেচার রিঅ্যাকশনটা কিভাবে যায়? কাইনেটিক্যালি কন্ট্রোল পাথওয়ে দিয়ে যায় রিঅ্যাকশনটা। মানে হাই টেম্পারেচার রিঅ্যাকশনটা থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল হয়, তাই তো? আচ্ছা, হাই টেম্পারেচার রিঅ্যাকশন কি হয়? থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল হয়। মনে আছে, থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল রিঅ্যাকশনে যেই প্রোডাক্টটা মোর স্টেবল সেটাই কি হয়? মেজর প্রোডাক্ট হয়। তার মানে এই দুটার মধ্যে যেটা বেশি স্টেবল হবে সেটা মেজর প্রোডাক্ট হবে। খুবই গুরুত্বপূর্ণ। এই দুইটার মধ্যে যেটা বেশি স্টেবল হবে সেটা কি হবে? মেজর প্রোডাক্ট হবে। আচ্ছা, চলো আমরা বোঝার চেষ্টা করি এখানে কোনটা বেশি স্টেবল। ভাই দেখো, এই দুটো কিন্তু এলকিন, এটাও এলকিন, এটাও কিন্তু এলকিন, কারণ ডাবল বন্ড যেহেতু একটা আছে, ডাইন থেকে কিন্তু এলকিন হয়ে গেছে এডিশন বিক্রিয়ার মাধ্যমে। এটাও এলকিন, এটাও এলকিন। কিন্তু এলকিনগুলোর মধ্যে আমরা স্টেবিলিটি কিভাবে মেজার করি, মানে এলকিনগুলোর রিলেটিভ স্টেবিলিটি আমরা কিভাবে ব্যাখ্যা করি? এটা ব্যাখ্যা করার উপায় হচ্ছে, যেই এলকিনটা বেশি সাবস্টিটিউটেড সেটা কি বলতো? সেটা হচ্ছে মোর স্টেবল। এই দুটার মধ্যে এইটা হচ্ছে মোর সাবস্টিটিউটেড, এটা হচ্ছে লেস সাবস্টিটিউটেড। এটা মোর সাবস্টিটিউটেড হওয়ার কারণে এটার স্টেবিলিটি বেশি, এবং এইটার লেস সাবস্টিটিউট হওয়ার কারণে লেস সাবস্টিটিউটেড হওয়ার কারণে এটার স্টেবিলিটি কম। তাই দেখা যায় যে ইকুইলিব্রিয়াম অবস্থায় এইটার পার্সেন্টেজ বেশি থাকে, এইটার পার্সেন্টেজ কম থাকে। কথা বুঝতে পারছো? এইটার পার্সেন্টেজ বেশি থাকে, এইটার পার্সেন্টেজ কম থাকে, বিকজ এইটা হচ্ছে মোর স্টেবল, এটা হচ্ছে লেস স্টেবল। ঠিক আছে, ফাইন। এই পর্যন্ত আশা করি আমরা বুঝতে পারছি। কাজেই এখানে কোনটা, মানে হাই টেম্পারেচারে কেন এই 1-4টা বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে আর লো টেম্পারেচারে কেন 1-2 বেশি পাওয়া যাচ্ছে, এইটার ব্যাখ্যা আশা করি তোমার এইবার ক্লিয়ার হয়ে গেছে ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা। তো এই তো, এরই মাধ্যমে কিন্তু আমাদের এই টপিকটার ডিসকাশন এখানে শেষ হলো। এখানে আরও অনেক কোয়েশন আমরা এরাইজ করতে পারি, বাট আমি যে ডিসকাশনটা তোমাকে এতক্ষণ করলাম, এটা তুমি যদি খুব ভালোভাবে বুঝে নোট করতে পারো, এই বাকি কোয়েশনগুলো তুমি পারবা। যেমন আমার নোটে একটা কোয়েশন লেখা আছে, হোয়াই ডাজ ফরমেশন অফ 1-2 অ্যাডাক্ট অকার ফাস্টার দেন 1-4 এডিশন? মানে হচ্ছে 1-2 অ্যাডাক্টটা কেন ফাস্টার হয় 1-4 থেকে? মানে 1-2 কেন ফাস্টার হয় 1-4 থেকে? ভাই এইটার উত্তর কি তোমাকে আমি দিই নাই? একটু কি দিয়ে আসছি না এখানে? দেখো হয়ে গেল।
এখানে দিয়ে আসছে না, এই যে এখানে মানে 1 2 অ্যাডাক্ট, এই যে 1 2 অ্যাডাক্ট যেটা, এটা কেন ফাস্টার তৈরি হয় আর 1 4 কেন স্লোয়ার তৈরি হয়, মানে 1 4 থেকে 1 2 এর যেই রিয়াকশনের রেট এটা কেন বেশি হয়, এইটার ব্যাখ্যা তোমাকে দিয়ে আসছি আমি। আবার আমি একটু রিকল করি, সেটা ব্যাখ্যাটা কী ছিল। 1 2 অ্যাটাক ফরমেশনের ক্ষেত্রে ব্রোমাইডটা কিন্তু 2 নম্বর কার্বনে অ্যাটাক করে, আর ইনিশিয়ালি 2 নম্বর কার্বনে কিন্তু পজিটিভ চার্জটা জেনারেট হয়। ফলে দেখা যায় যে C2 পজিশনে এই পজিটিভ চার্জটা মোর কনসেন্ট্রেটেড থাকে, অর্থাৎ C2 পজিশনে, ঠিক আছে, পজিটিভ চার্জের ডেন্সিটি বেশি থাকে। ফলে এই পজিশনে ব্রোমাইড অ্যাটাক করতে পারে মোর ইফেক্টিভলি, এজন্য এই ব্রোমাইডের অ্যাটাকটা এখানে ফাস্টার হয়। অর্থাৎ 1 2 অ্যাটাকটা ফাস্টার ভাবে, মানে সরি 1 2 অ্যাটাক না, মানে ব্রোমাইডটা ফাস্টার এখানে অ্যাটাক করতে পারে। তো ব্রোমাইড যত ফাস্টার এখানে অ্যাটাক করতে পারবে, রিয়েকশনটা তত ফাস্টার হবে, রিয়েকশনটা তত ফাস্টার হবে। এই জন্য দেখা যায় যে 1 2 অ্যাটাক ফরমেশনটা ফাস্টার হয়। আর 1 4 অ্যাটাক তৈরি হওয়ার সময় ব্রোমাইডটা C4 অ্যাটাক করে, আর 4 পজিশনে পজিটিভ চার্জটা লেস ডেন্স থাকে বা লেস কনসেন্ট্রেটেড থাকে, কারণ 2 থেকে 4 এ আসতে তো টাইম লাগে, তাই না? সো রেজোনেন্স হয়ে তো 4 এ আসতে হয়। এই জন্য দেখা যায় এখানে চার্জটা একটু লেস ডেন্সিটি থাকে এখানে, বা চার্জটা লেস কনসেন্ট্রেটেড থাকে। ফলে এখানে ব্রোমাইডের অ্যাটাকটা লেস ইফেক্টিভ হয়, এই জন্য এইখানে অ্যাটাকটাও তোমার স্লোয়ার হয় এবং রিয়াকশনটাও মানে 1 4 অ্যাটাক ফরমেশনটাও স্লোয়ার হয়ে যায়। এই তো ব্যাখ্যা, খুবই সিম্পল ব্যাখ্যা না? জাস্ট এই বেসিকটা ক্লিয়ার থাকলে কিন্তু ইনশাল্লাহ এটা পারবা। আশা করি ভাই এ পর্যন্ত বুঝতে পারছো যা যা পড়াইছি। না বুঝলে কমেন্ট করবা, ইনশাল্লাহ তোমাকে কমেন্টেই বুঝিয়ে দেবো। ওকে, আর আমার নোট আছে, যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় এখানে নোট শেয়ার করে দিও, নোট পড়লেই ইনশাল্লাহ এটা বুঝে ফেলতে পারবা। এই তো এরই মাধ্যমে আমাদের হচ্ছে থার্মোডাইনামিক কন্ট্রোল, কাইনেটিক কন্ট্রোলের ব্যাপার স্যাপার শেষ হলো। তবে আরেকটা জিনিস বাকি আছে, গ্রাফ, মানে এই এই জিনিসগুলোকে গ্রাফ দিয়ে রিপ্রেজেন্ট করা যায় সহজে। হ্যাঁ, সো এই দুইটা রিয়েকশনে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা বাকি আছে। আজকে আর আমি ক্লাসটা লম্বা না করি, আমি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ গ্রাফটা ব্যাখ্যা করে দেবো। ওকে, আলাদা একটা ক্লাস দেবো গ্রাফের জন্য, তাহলে আমাদের জিনিসটা বুঝতে আরও সহজ হবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আমি চেষ্টা করছি জিনিসগুলো একটু সহজভাবে বলার জন্য, আর কিছু না বুঝতে পারলে আমাকে জানাবা, ঠিক আছে? ওকে, ভালো থাকো সবাই। আর বই পড়তে হবে ভাই, প্রচুর বই পড়তে হবে। এই ক্লাসগুলো করার পরই বই পড়তে হবে। তোমার ইউনিভার্সিটির প্রফেসর যেই বই সাজেস্ট করে থাকেন সেই বই পড়তে হবে। বই না পড়লে এগুলো বুঝতে পারবে না। বই না পড়ে হয়তো তুমি পরীক্ষা ভালো করতে পারবা লেকচার নোট দেখে বা আমার ক্লাস করেই হয়তো বা, কিন্তু তোমার নলেজ ডেভেলপ হবে না, তোমার কেমিস্ট্রির যে ফিলোসফিটা ওইটা ডেভেলপ হবে না। মানে তুমি কেমিস্ট্রি জানতে পারবে না তুমি যদি বই না পড়ো। বই পড়তে হবে, প্রচুর বই পড়তে হবে, বই পড়ার কোনো বিকল্প নাই। ঠিক আছে, ভালো থাকো সবাই। আর আমাদের লেকচার ইনশাল্লাহ রেগুলার দিব, রেগুলার না মানে একটা নিজস্ব সিকোয়েন্স ফলো করে দিব। সো এগুলো একটু ফলো করবা, ইনশাল্লাহ খুব ভালো একটা তুমি ক্লাস কন্টেন্ট পাবা ইনশাল্লাহ। এই কন্টেন্টগুলো আমি চেষ্টা করব যথেষ্ট কোয়ালিটি মেনটেন করার জন্য, যাতে করে বাংলাদেশের প্রতিটা স্টুডেন্ট যেন ফ্রিতে একদম কোয়ালিটি কেমিস্ট্রি এডুকেশন মানে ইয়ে করতে পারে, অ্যাক্সেস করতে পারে। ঠিক আছে, সো ধন্যবাদ সবাইকে ক্লাস এপিআর করার জন্য। আসসালামু আলাইকুম।